একজন কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ার খালি হলো। সবাই ভেবেছিল ব্যাস ঝড় থামবে, কিন্তু ঝড় থামেনি। উল্টো সেই ঝড় এমন এক দিকে মোড় নিয়েছে যেটা কেউ কল্পনাও করেনি। আজ আমি আপনাদের এমন একটা গল্প বলতে চাই যেখানে একটা স্লোগান গোটা একটা দেশের ক্ষমতার কাঠামোকে প্রশ্নের মুখে দাঁড় করায়, আর সে প্রশ্নের উত্তর এখনো কারো কাছে নেই। গল্পটা শুরু করি একটু পেছন থেকে। ভাবুন তো, একটা দেশ যেখানে প্রতি বছর কোটি কোটি তরুণ পরীক্ষা দেয়। তাদের চোখে একটাই স্বপ্ন, একটা সরকারি চাকরি, একটু স্থিতিশীল জীবন, পরিবারের মুখে একটু হাসি। কেউ গ্রাম মাটির ঘর থেকে আসে, কেউ শহরের ভাঙা মেস বাড়ি থেকে। বছরের পর বছর ধরে তারা পড়াশোনা করে, প্রস্তুতি নেয়, ঘুম হারায়, আনন্দ হারায়। তারপর পরীক্ষার দিন আসে, আর সেদিনই তারা আবিষ্কার করে তাদের যুদ্ধটা আসলে শুরু থেকেই হেরে যাওয়ার ছিল। কারণ প্রশ্নপত্র আগেই বিক্রি হয়ে গেছে। যে পরীক্ষায় তারা নিজেদের ভাগ্য বদলাতে চেয়েছিল, সেই পরীক্ষাটাই ছিল একটা সাজানো নাটক। যন্ত্রণাটা বুঝতে পারছেন? বছরের পর বছর ধরে একজন মানুষ স্বপ্ন দেখল, একদিন জানতে পারলো সেই স্বপ্নটা আসলে কখনোই তার ছিল না। সেটা আগে থেকেই কেনাবেচা হয়ে গেছে মোটা অঙ্কের টাকার বিনিময়। এই ক্ষোভ, অপমান, এটা কোনো সাধারণ রাগ না। এটা একটা প্রজন্মের সমস্ত হতাশার এক ধরনের বিস্ফোরণ। এবার আসি সেই ঘটনায় যেটা গত কয়েকদিনের সবকিছু পাল্টে দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দিল্লির ক্ষমতার বৃত্তের ভেতর থেকে হিসাবটা ছিল খুব সোজা। একজনকে বোলের পাঠা বানাও, মিডিয়ায় বড় করে খবর হোক, ছাত্ররা ভাববে সরকার তাদের কথা শুনছে, ব্যাস আন্দোলন শেষ। রাজনীতির পুরনো কৌশল, যেটা দশকের পর দশক ধরে কাজ করে এসেছে। কিন্তু এবার সেই কৌশলটাও কাজ করলো না। কেন করলো না, সেটাই আসল প্রশ্ন। কারণটা বুঝতে হলে এই প্রজন্মটাকে বুঝতে হবে। এই তরুণরা সোশ্যাল মিডিয়ায় বড় হয়েছে। তারা দেখেছে কিভাবে বাংলাদেশের ছাত্ররা রাজপথে নেমে একটা গোটা সরকার বদলে দিয়েছে। তারা দেখেছে কিভাবে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের সময় সাধারণ মানুষ রাষ্ট্রপতির প্রাসাদে ঝুঁকে পড়েছে। এই প্রজন্ম জানে ক্ষমতা চিরস্থায়ী না, তাই একজন মন্ত্রীর পদত্যাগকে তারা সরকারের দুর্বলতার চিহ্ন হিসেবে পড়ল, আপোষ হিসেবে না। তাদের কাছে এটা ছিল প্রথম ফাটল, যেটা দেখে তারা আরও জোরে ধাক্কা দেওয়ার সাহস পেল। আর ঠিক এই মুহূর্তেই গল্পটা একটা সম্পূর্ণ নতুন মাত্রা পেল। দিল্লির রাজপথের সেই আগুন 1000 কিলোমিটার পেরিয়ে এসে পৌঁছালো কলকাতার বুকে। শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা, এসপ্ল্যানেড থেকে কলেজ স্ট্রিট, সব জায়গায় তরুণদের ঢল। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার বিষয়টি অন্য জায়গায়। এই মিছিলে কোনো বড় রাজনৈতিক দলের পতাকা নেই, কোনো দলীয় নেতার ফটো নেই, কোনো সাংগঠনিক কাঠামো নেই। শুধু মানুষ, ক্ষোভ, শুধু একটা অদম্য চিৎকার, আমরা সত্যি আর কখনোই এভাবে সহ্য করব না। এখন প্রশ্ন হলো, কলকাতায় কেন? পশ্চিমবঙ্গে তো কেন্দ্রীয় সরকারের সরাসরি শাসন নেই, এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাহলে খুব কার দিকে? আর এখানেই গল্প ঝুঁকে আসে একটা ব্যক্তি, যার একটিমাত্র মন্তব্য পুরো পরিস্থিতিকে আরও জটিল করে ফেলল। রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা, যিনি নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি বলে দাবি করেন, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন, এসব আন্দোলন এখানে চলবে না, করতে চাইলে দিল্লি যাও। এবার ভাবুন, যে তরুণরা দিল্লিতে টিয়ার গ্যাসের ধোঁয়ায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর চেয়ার খালি করিয়েছে, তাদের একজন রাজ্য নেতা বলছেন তোমাদের প্রতিবাদের অধিকার নেই। এটা শুনে কি হবে? মানুষ চুপ করে ঘরে ফিরবে, নাকি আরও ক্ষিপ্ত হবে? উত্তরটা রাস্তাতেই পাওয়া গেল। মাত্র 24 ঘন্টার ব্যবধানে কলকাতার রাজপথে মানুষ ভরে গেল। এমন স্বতঃস্ফূর্ত জামায়াত এই শহর দীর্ঘদিন দেখেনি। কোনো দলের হুইসেল ছাড়া, কোনো পার্টি অফিসের নির্দেশনা ছাড়া, শুধুমাত্র একটা মোবাইল মেসেজের ভিত্তিতে এত মানুষ একসঙ্গে রাস্তায় আসতে পারে, এটা নতুন ভারতের একটা সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতা। কিন্তু আমি যদি আরেকটু গভীরে যাই, তাহলে ক্ষোভের পেছনে একটা মন্তব্য নেই। এখানে একটা দীর্ঘদিনের বিশ্বাসভঙ্গের যন্ত্রণা আছে। মনে করে দেখুন, গত কয়েক বছর এই রাজ্যের একটা বড় রাজনৈতিক পরিবর্তনের হাওয়া বইছে। লক্ষ লক্ষ সাধারণ পরিবারের তরুণ তরুণী বিশ্বাস করেছিল নতুন শক্তি আসলে তাদের জীবন বদলাবে, চাকরি হবে, দুর্নীতি কমবে, মেধার সঠিক মূল্যায়ন হবে। কিন্তু বাস্তবে তারা দেখল শুধু মুখ বদলেছে, খেলা জায়গা আছে। পরীক্ষায় দুর্নীতি, নিয়োগে অনিয়ম, তার উপর থেকে আসা প্রতিশ্রুতির বেলুন একটার পর একটা ফুটো হয়ে যাচ্ছে। এই মানুষগুলো আজ একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তারা কাউকে আর বিশ্বাস করতে পারছে না, না ক্ষমতাসীন দলকে, না বিরোধী দলকে। তাদের কাছে সব রাজনীতিবিদ এখন একই মুদ্রার এপিঠ ওপিঠ। তারা ঠিক এই জায়গায় সবচেয়ে বিপজ্জনক,
কারণ যখন একটা গোটা প্রজন্ম সব প্রতিষ্ঠানের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে তখন সত্যিকার অর্থে যে কোনো কিছুই ঘটে যেতে পারে। আর এই ছবিটা শুধু বাংলার না, পেছনে দাঁড়িয়ে পুরো মানচিত্রটা দেখুন। মধ্য ভারতে আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি হারানোর আতঙ্কে প্রতিরোধ করছে। উত্তর পূর্বে জাতিগত সংঘাত এখনও ধিকি ধিকি চলছে। পশ্চিমে কৃষকরা ন্যায্য দামের দাবিতে আবারও দিল্লিমুখী। আর দক্ষিণে স্থানীয় ভাষা এবং সংস্কৃতি রক্ষার আন্দোলন নতুন করে মাথা তুলছে। সারা দেশ জুড়ে যেন একটাই সুর, আমরা গণনার বাইরে না, আমাদের কথা শুনতে হবে। এবার একটু ক্ষমতার গণিতটা বুঝি। গত লোকসভা নির্বাচনে যে ফলাফল এসেছিল সেটা ছিল ভারতীয় গণতন্ত্রের একটা পরিষ্কার বার্তা। জনগণ এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে রায় দিয়েছিল। সরকার গঠন হলেও সেটা জোট সঙ্গীদের কাঁধে ভর করে। ইতিহাসের পাতায় এরকম মুহূর্ত আগেও এসেছে। 70 দশকে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে ছাত্র আন্দোলন কিভাবে ইন্দিরা গান্ধীর মতো শক্তিশালী নেতার ক্ষমতা কেড়ে নিয়েছিল সেই ইতিহাস সবার জানা। তখনও শুরুটা ছোট ছিল, বিহারের রাস্তায় কিছু ছাত্র, কিছু স্লোগান, কিন্তু সে ছোট্ট স্ফুলিঙ্গ একসময় দাবানলে রূপ নেয়। আজকের ভারতে যে ছবি দেখা যাচ্ছে সেটি কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি এটা সম্পূর্ণ নতুন কিছু যেটার জন্য আমাদের আর কোনো রেফারেন্স পয়েন্ট নেই? বাংলাদেশের উদাহরণটাও এখানে প্রাসঙ্গিক। মাত্র কিছুদিন আগেই সেটা আমরা দেখতে পেয়েছি। এখন প্রশ্ন হলো, সামনে কি আছে? কয়েকটা সম্ভাবনা আছে। প্রথমত, সরকার যদি আরও কঠিন পদক্ষেপ নেয়, আরও গ্রেফতার, আরও বেশি নির্যাতন, দমন নিপীড়ন দেখায়, তাহলে আন্দোলন আরও তীব্র হওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত, সরকার যদি আলোচনার টেবিলে বসে তাহলে হয়তো একটা সমাধানের পথ আসবে, যেটা এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ। তৃতীয়ত, জোট সঙ্গীরা যদি মনে করে এই আগুনে তাদের নিজেদের রাজনৈতিক ক্ষতি হচ্ছে, তাহলে তারা সমর্থন তুলে নিতে পারে। সেটা ক্ষমতার সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে। আরও একটা সম্ভাবনা আছে, যেটা অনেকেই বলছেন না। নতুন আন্দোলন কি কোনো সম্পূর্ণ নতুন রাজনৈতিক শক্তির জন্ম দিতে পারে? এমন একটা শক্তি যেটাতে 15 দলের কোনো রকম ছায়াই থাকবে না? হতেও পারে। তাই আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, আপনার মতে এই আন্দোলনের পরিণতি কি হতে পারে? এটা কি পরিবর্তন আনবে, নাকি আগের মতোই চাপা পড়ে যাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান, কারণ এই আলোচনাটা শুধু একটা ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় না, এটা আমাদের সবার ভবিষ্যতের প্রশ্ন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কারণ এই সত্যটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে ততই ভালো। আমরা আবারও দেখা করব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ চোখ কান খোলা রাখুন, কারণ এই দেশে এখন প্রতিটা মুহূর্তেই ইতিহাস লেখা হচ্ছে।